সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা মক টেস্ট আমরা আজকে ডিসকাশন করব। তো এই মক টেস্টে আমাদের টোটাল 30টা প্রশ্ন থাকবে। একদম পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে একদম সেম টু সেম টাইপের আমরা মক টেস্টটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো ওই মক টেস্ট ওয়ানে আপনাদের যেভাবে আপনারা জানেন যে 15টা থাকে আপনাদের কন্টেন্ট থেকে, ম্যাথ থেকে, আর বাকি 15 থাকে প্যাডাগজি থেকে। তো আজকে সেই একই ডিজাইনে আমরা আজকের সেই মক টেস্টটাকে ডিজাইন করেছি। 15টা থাকছে আমাদের মেইন কন্টেন্টের অঙ্কগুলা, বাকি 15 আমাদের প্যাডাগজি থাকছে। টোটাল 30টা প্রশ্ন আজকে আমরা ডিসকাশন করব এবং এমনভাবে আজকে আমি চেষ্টা করব আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। যদি আপনারা খুব ভালো করে বুঝে নিতে পারেন ক্লাসটা একবার, তাহলে এই ধরনের প্রশ্ন ধরে নিন, এই যে একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, তো এই প্রশ্নটা ডাইরেক্ট যদি না আসে, এই প্রশ্নটা ডাইরেক্ট না আসলে ইনডাইরেক্টলি যদি অন্য কোনো একটা অঙ্ক এই ধরনের যদি পরীক্ষায় আসে, 100% গ্যারান্টি আপনি করতে পারবেন। এই ধরনের ট্রিক এবং টিপস আজকের এই ক্লাসে আমি শিখিয়ে দেব এবং এই ধরনের প্রত্যেকদিন মক টেস্ট আপনারা পেন পেপারে আমাদের সঙ্গে দিতে পারবেন। প্রথম প্রশ্ন কি বলেছে আমরা শুরু করে দিই। প্রত্যেকটা প্রশ্নে খুব ভালো করে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এখানে বলেছে এ হোল নাম্বার ইজ অ্যাডেড টু 100 অ্যান্ড দেন দ্য সেম নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 100, দ্য সাম অফ দ্য টু নাম্বার দাস অবটেন ইজ। এখানে কি বলেছে যে 100 এর সঙ্গে আমরা যে কোনো একটা পূর্ণ সংখ্যা যোগ করব। দেখুন, প্রথমে আমি আপনাদের একটা শর্ট ট্রিক্সে দেখাবার চেষ্টা, প্রথমে আমি অঙ্কটা করে দেখাচ্ছি, তারপর আমি শর্ট ট্রিক্সে আলোচনা করব। এবার দেখুন, এখানে দেখুন 100, এখানে বলেছে 100 এর সঙ্গে যে কোনো একটা পূর্ণ সংখ্যা আপনার যা ইচ্ছা। ঠিক আছে, আমি এখানে 1 নিলাম, যে কোনো একটা। তো যদি নেই 100 এর সঙ্গে 1 প্লাস করলাম, কত দাঁড়ালো? 101। আবার বলেছে সেই সেম নাম্বারটা আমাকে 100 থেকে বিয়োগ করা হয়। তো সেম নাম্বার আমি কি করলাম? 100 থেকে বিয়োগ করলাম, তো আমি কত পেলাম স্যার? এখানে আমি পেলাম 99। ক্লিয়ার? 1 আমি ধরলাম, আপনারা এখানে 2 ধরতে পারেন, 3 ধরতে পারেন, 5 ধরতে পারেন, যা ইচ্ছা ধরতে পারেন, অসুবিধা নাই। তো এখানে বলেছে প্রাপ্ত সংখ্যা দুইটার যোগফল। এই দুইটা যোগ করলে কি হবে? এই দেখুন, এখানে যদি যোগ করি 9 আর 1 10 এর 0, 9 আর 1 10 আর 2 200। তো কারেক্ট আনসার এখানে হয়ে গেল 200। কি করে হলো বুঝলাম? আরেকটা নাম্বার দিয়ে আমরা চেক করি। এ হোল নাম্বার ইজ অ্যাডেড টু 100, অর্থাৎ 100 এর সঙ্গে আরো যে কোনো একটা সংখ্যা, আগে 1 করেছিলাম, এবার দেখি 5 করি, তো 5 করলে কি দাঁড়াবে? 105। ক্লিয়ার? আবার এই সেম নাম্বারকে কি করব? 100 থেকে বিয়োগ করব, কত দাঁড়াবে স্যার? 95। এবার এই দুইটা আমি প্লাস করব, কত হবে আমার? 200 হয়ে গেল। ক্লিয়ার? তো এই দেখুন, যে কোনো সংখ্যা আমরা ধরি না কেন, আনসার কিন্তু সেম আসবে। তো এখানে কারেক্ট আনসার কি দাঁড়ালো? 200। তো এবার কথা হচ্ছে স্যার আমি এটাকে শর্ট ট্রিকে কি করে করব? এই দেখুন, কিছু করার দরকার নেই। এই ধরনের অঙ্ক যখন আসবে যে একটি নাম্বার, যে কোনো একটা নাম্বার, এই নাম্বারের সঙ্গে একটি পূর্ণ সংখ্যা যোগ করতে হবে, আবার সেম সংখ্যা বিয়োগ করতে হবে, প্রাপ্ত দুইটা সংখ্যার যোগফল কি হবে? এখানে দেখবেন 100 আছে এবং এখানেও 100 আছে। তো 100 প্লাস 100 কত দাঁড়ালো? দুইটা 100 আমরা প্লাস করে দেবো, কত দাঁড়ালো? 200। তো কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কি এখানে 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? তো এই ধরনের আপনারা শর্ট ট্রিক্সে করতে পারবেন। এখানে পরীক্ষায় এবার যদি আপনার 100 না দিয়ে যদি 50 দিয়ে দেয়, তো এখানে যদি 50 দেয়, তো এখানেও কিন্তু 50 দেবে ভাই। এখানে 50 থাকলে এখানেও 50 থাকবে। তো এবারে আপনি দুটোকে প্লাস করে দেবেন, 50 কত দাঁড়াবে? 100 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে? তো আপাতত এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে 100 প্লাস 100 ইকুয়াল টু 200 ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের প্রশ্ন আসলে আপনারা পারবেন কি না পারবেন না বলুন, এবং আপনাদের হাতে করে আমরা করিয়ে দেব। ক্লিয়ার? এবার এই প্রশ্ন আমরা দেখি। এখানে বলেছে 26 को 1/2 से ভাগ দিজিয়ে। প্রশ্ন যেভাবে বলবে সেভাবে আমরা করব। কি বলেছে? 26 কে 1/2 দিয়ে ভাগ করুন। তো 26 কে আমরা কি করব? 1/2 দিয়ে ভাগ করবে। অনেকে আমরা কি করব? 26 কে 1/2 মানে 26 এর অর্ধেক করে নেব 13, কিন্তু না ভাই, 26 কে আমরা অর্ধেক করলে এখানে চলবে না। তো এটা আমরা কি করব? 26 ডিভাইডেড বাই 1/2। তো এখানে দেখুন 26 ইনটু এখানে নিচের যেটা আছে সেটা কিন্তু উপরে যাবে। তো 2 আর উপরেরটা কি যাবে? নিচে যাবে। ক্লিয়ার? এইভাবে ভাগ যদি থাকে তো পূরণ দিয়ে কি হয়? নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। ক্লিয়ার? এবার আপনি করুন, দেখুন নিচে কিচ্ছু নাই, নিচে শুধু 1 রয়েছে, 1 এর কোনো ভ্যালু নাই, আমরা কাটলাম। নিচে 26 দুগুণা কত দাঁড়ালো? 52। তো এবার আমি এখানে 52 লিখে দিলাম। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? 52 লিখে দিলাম। এবার কি বলেছে দেখি, इसमें 30 জুড়িয়ে, ঠিক আছে, মানে 30 প্লাস করতে হবে। তো 30 প্লাস করলাম, কত দাঁড়ালো? 82। ক্লিয়ার? 82। এবার বলেছে পরিণাম মেসে 35 ঘাটায়, অর্থাৎ এই 82 থেকে আমাকে কি করতে হবে? 35 মাইনাস করতে হবে। 35 যদি মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? 7 5 12 4 3 7 আর 1 8, অর্থাৎ 47।
তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3, 47 ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অনেকবার এসেছে, তাই আমি নিয়েছি। এবং এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা পরীক্ষায় দেখতে পাই 9/4 মে কিতনে 3/8 যখনই আপনারা দেখবেন যে কিতনে শব্দটা আছে, কিতনে যখনই আছে তখন মানে কিতনে বা হাউ মেনি যখন থাকবে তখন আমরা ভাগ করব। तो 9/4 में कितने 3/8 है? तो 9/4 ডিভাইডেড বাই 3/8 ঠিক আছে। এবার যে ভাগ করব, ভাগ করার একদম সিম্পল ফর্মুলাটা কি দেখুন, এই যে বাইরের যেগুলো আছে সেইগুলা পূরণ করে আমি উপরে লিখে দেব, মানে 9 পূরণ 8। এই যে বাহিরের যে দুইটা রয়েছে এই দুইটাকে উপরে লিখে দিলাম, আর ভিতরের দুইটাকে আমি কি করব নিচে লিখে দেব। 4 × 3 হয়ে গেল ভাই। দেখুন বোঝা গেল। প্রথম রয়েছে 9/4 মে কিতনে 3/8 তো কিতনে বা হাউ মেনি যখন থাকবে তখন আমরা কি করব ভাগ করব। ক্লিয়ার? তো 9/4 ডিভাইডেড বাই 3/8। তো এখানে বাহিরের যেগুলো আছে সেইগুলোকে আমি ইনটু করে উপরে লিখে দিলাম, আর ভিতরের যেগুলো আছে নিচের যেগুলো আছে সেগুলোকে আমি কি করলাম এখানে নিচে লিখলাম, ভিতরেরগুলোকে নিচে। এবার কাটাকাটি করি, 3 3 গুণে 9, 4 2 গুণে 8। এবার এই উপরের দুইটাতে পূরণ আছে, তো 3 2 গুণে কত দাঁড়ালো 6 ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার 3, 6 ইজ দ্য রাইট আনসার। দেখুন এত সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার আসতে চলেছে, ঠিক আছে। এবং এই ধরনের টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যাপে ক্লাস চলছে, আপনারা জয়েন হতে পারেন। ক্লিয়ার? এবার দেখুন এই প্যাটার্নটা আমাকে ফলো করতে হবে। তো প্যাটার্নটা ফলো করে বলেছে হুইচ উইল বি দ্য নাম্বার অন দ্য রাইট সাইড অফ দ্য নেক্সট রো, অর্থাৎ এই যে পরবর্তী সারিতে এখানে নিচে কি দাঁড়াবে, অর্থাৎ এখানে 1 আছে, এখানে 8 আছে, এখানে 27 আছে, এখানে 64 আছে, তো তার পরবর্তী এখানে কি দাঁড়াবে এটা বলেছে রাইট সাইড, মানে 1 8 27 64, তার নিচে কি দাঁড়াবে। এবার একটা জিনিস আপনারা অনুমান করুন, এখানে এই প্যাটার্নগুলো দেখে আপনার কোনো কিছু মাথায় পড়ছে? হ্যাঁ স্যার, আমার মাথায় তো পড়ে গেছে। কি স্যার? 1 কিউব ইকুয়াল টু 1, অর্থাৎ 1 যদি 3 বার পূরণ করি 1 দাঁড়াবে। 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব 8 মানে দেখুন 2 যদি 3 বার পূরণ করি তাহলে কত দাঁড়াবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। ক্লিয়ার? তো 2 কিউব মানে 8। এবার এটা হচ্ছে 3 কিউব। কি করে 3 কিউব মানে 3 3টা পূরণ করব, কি হয় 3 3 গুণে 9, 3 নং 27। ক্লিয়ার? 27 হলো। একইভাবে এটা হচ্ছে 4 কিউব। তো 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব। ওহো, পেয়ে গেছি। তারপরেরটা কি দাঁড়াবে 5 কিউব, তার মানে 5 3টা পূরণ করতে হবে। তো 5 3টা যদি পূরণ করে কি দাঁড়াবে স্যার, 5 5 গুণে 25, আর 5 25 কত দাঁড়ালো 125 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 4 এর কারেক্ট আনসার কি দাঁড়ালো 125। আশা করি বুঝতে পারেন এই ধরনের প্যাটার্ন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। তো কি ধরনের প্রশ্ন আসে আপনারা এখান থেকে দেখে যান। সময় থেকে আমাদের একটা প্রশ্ন দাঁড়াবে, সময় থেকে, টাইম থেকে একটা প্রশ্ন আসছে। প্রত্যেকটা টপিক এখানে আমরা চেষ্টা করছি কভার করার, এবং এই ধরনের বেশ কিছু মক টেস্ট আপনারা দিতে পারবেন পেন পেপার অনুযায়ী, ঠিক আছে। তো আপনারা আমাদের অ্যাপের কোর্সে যদি জয়েন হয়ে যান, আমাদের অ্যাপে ক্লাস চলছে সহজ গুরু অ্যাপে। তো অ্যাপে আমাদের কোর্স চলছে, ঠিক আছে ভাই। তো এই কোর্সে যদি আপনারা পেপার 1 এর কোর্সে যদি জয়েন হয়ে যান তাহলে এই ধরনের প্রত্যেকটা সাবজেক্টের এই যে মক টেস্টগুলা, এই ধরনের মক টেস্ট আপনারা পেন পেপার দিতে পারবেন। এটা ব্যবস্থা আমরা করেছি, আপনি ঘরে বসেও পেন পেপার দিতে পারবেন। আপনাদের যেটা ওএমআর শিট থাকবে সেটা আমরা এখানে বসেও আপনার মাধ্যমে সেটা কালেকশন করে নেব, আপনি সহযোগিতা করবেন এবং আমরা আপনার ওএমআর শিটে চেক করে আমরা বলে দেব যে আপনি কত নম্বর প্রাপ্ত করেছেন। তো এটা পেন পেপার মক টেস্ট দিলে কি হয় যে পরীক্ষার সময় যেটা টাইম ম্যানেজমেন্ট এটাও আমাদের বাঁচে, এবং এই সময়ের মধ্যে আমি করতে পারছি কিনা না, কী ধরনের প্রশ্ন আমার কঠিন লাগছে, টাফ লাগছে, কোন টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারছি না, এই সবগুলা জিনিস আমরা খুব ভালো করে বুঝতে পারি। এবং এই টপিক নিয়ে পরে যদি আমরা আরও বেশি চর্চা করি, সময় থাকতে যদি আমরা এই টপিক নিয়ে আরও বেশি ঘাটাঘাটি করি, কাজ করি, টপিকগুলো বোঝার চেষ্টা করি, তাহলে 100% আমরা একদম পেপারে একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? তো এই প্রশ্ন কি বলেছে দেখি, সকাল 9টা 10 মিনিটের 4 ঘন্টা 20 মিনিট আগে কয়টা বেজেছিল, অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য টাইম 4 hours 20 minutes বিফোর 9:10, অর্থাৎ 9টা 10 বাজার 4 ঘন্টা 20 মিনিট আগে কয়টা বেজেছিল, ঠিক আছে। এটা তো আগে কয়টা বেজেছিল, তো আগে মানে কি স্যার মাইনাস, তো 9টা 10-এর আগে কয়টা বেজেছিল তার মানে সেটা বিয়োগ হবে, আগে যাবে। আর যদি বলি 9টা 10-এর 4 ঘন্টা 20 মিনিট পরে কয়টা বাজবে, তাহলে এটা কি দাঁড়াবে প্লাস দাঁড়াবে। এবার আমাকে বলেছে, এখানে বলেছে যে 9টা 10-এর
4 ঘন্টা 20 মিনিট আগে কয়টা বেজেছিল, তার মানে আমি মাইনাস করব। এবার মাইনাস করার সময় একটা জিনিস খুব লক্ষ্য রাখবেন টাইমের ক্ষেত্রে। যখনই আপনাদের টাইমের এই ধরনের অঙ্ক আসবে একটা জিনিস আপনারা খুব লক্ষ্য করুন। এখানে দেখুন 10 থেকে 20 কিন্তু মাইনাস যাবে না। আমরা কি করি 0 থেকে 0, এখান থেকে 1 নিলাম তো 11, 11 থেকে 2 গেলে আমরা করি 9। তো এই আপনারা কিন্তু এই ম্যাথস এই যে টাইমের ক্ষেত্রে আপনার এই ধরনের বিয়োগ করবেন না। এবার 10 থেকে 20 আমি বিয়োগ করব। কি করে করব দেখি। এবার দেখুন এই যে 9, 9টা হচ্ছে কি আমাদের ঘন্টা, 9টা হচ্ছে কি ঘন্টা, আর 10টা হচ্ছে কি মিনিট, অর্থাৎ 9 ঘন্টা 10 মিনিট, তাই না? 9টা 10 মানে 9 ঘন্টা 10 মিনিট। তো 9 মানে ঘন্টা আর 10 মানে মিনিট। তো এবার 10 থেকে তো 20 মাইনাস যাবে না। এবার কি করব দেখুন, এখান থেকে আমরা 1 ঘন্টা কমিয়ে দেব। এখান থেকে যদি 1 ঘন্টা কমাই তাহলে 9 এর জায়গায় কি লিখতে পারি আমরা 8 লিখতে পারি। ক্লিয়ার? আর 1 ঘন্টা এখান থেকে কমিয়ে নিয়েছি। তো 1 ঘন্টা মানে কত 60 মিনিট। তো এই 60 কে আমরা এই 10 এর সঙ্গে প্লাস করে দেব। কত দাঁড়ালো? 60 আর 10 এ 70। ক্লিয়ার? তো অর্থাৎ 8 টা 70। আর এখানে কি দাঁড়ালো 4 টা 20। ক্লিয়ার? তো এবার যদি আমরা মাইনাস করি তাহলে দেখুন 70 থেকে 20 গেলে 50। এবার 8 থেকে 4 টা 50 ইজ দ্য রাইট আনসার। একদম খুব তাড়াতাড়ি বেরিয়ে আসলো। ক্লিয়ার? আরো 1-2টা উদাহরণ আপনাদের এই প্রসঙ্গে দিয়ে রাখি। যদি আমরা বলি 8 টা 20, তো 8 টা 20 কে আমরা 60 টা 80 লিখতে পারি। লিখতে পারি তো? 8 টা 20 কে 60 টা 80 লিখতে পারি। কিভাবে? যেমন 8 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত দাঁড়ালো? 7। আর এখান থেকে 1 ঘন্টা কমালাম মানে 60 মিনিট। তো এই মিনিটটা আমরা এখানে প্লাস করে দেব। তো 60 আর 20 এ 80, তো 8 টা 7 টা 80। ক্লিয়ার? আবার যদি বলি স্যার 10 টা 30, তো 10 টা 30 কে আমরা 9 টা 90 লিখতে পারি। বুঝা গেল? কারণ এখান থেকে সবসময় আমরা 1 ঘন্টা কমাবো। আর এই যে 1 ঘন্টা যেটা কমালাম, 1 ঘন্টা কমালাম মানে কি 60 মিনিট কমালাম। আর এই মিনিটটা আমরা মিনিটের সঙ্গে প্লাস করে দেব। তো 9 থেকে 10 থেকে গেলে 9, আর 60 আর 30 এ কত দাঁড়ালো 90। তাহলে কি হবে আমাদের মাইনাস করতে বা বিয়োগ করতে সুবিধা হবে। আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা সলভ করতে পারবো এবং যেটা 100% কারেক্ট হবে। ক্লিয়ার? তো 5 নম্বর অঙ্কটা শেষ করলাম। এবার দেখি আরেকটা প্রশ্ন আসছে, দেখি এবার নেক্সট টপিক। নিকটতম মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে? অ্যাপ্রক্স ভ্যালু যাকে বলা হয়, অর্থাৎ অ্যাপ্রক্স। তো অ্যাপ্রক্সের ক্ষেত্রে আমরা ক্লাস দিয়েছি। তো 2.9 ইন্টু 7.49 ডিভাইডেড বাই 11.15, 11.51। তো এই ক্ষেত্রে আমরা 2টা জিনিস মাথায় রাখবো। এই অঙ্কটা যখন করব তখন আমরা 2টা জিনিস মাথায় রাখবো। নাম্বার 1, দশমিকের পরে প্রত্যেকটা ডিজিট সমান হতে হবে। নাম্বার 1 টিক। দশমিকের পরে প্রত্যেকটা ডিজিট সমান হতে হবে। এখানে দেখুন দশমিকের পরে 2 ডিজিট, 2 ডিজিট। এখানে দশমিকের পরে 2 ডিজিট। কিন্তু এখানে দশমিকের পর একটা ডিজিট আছে। আমাদের কি করতে হবে? সমান করতে হবে। তার মানে আমরা 0 একটা লাগিয়ে দিলাম। তো দশমিকের পরে 2টা ডিজিট হয়ে গেল। এবার আমরা কম্পেয়ার করব 0.50 বা 0.50 বলতে পারি। এই 0.50 টা আমরা সবসময় মাথায় রাখবো 0.50। তো 0.50 সঙ্গে তুলনা করব। যেমন এখানে দেখুন, এখানে 0.50, 50 থেকে 90 বেশি। যেহেতু বেশি তাই এখানে আমরা বেশি করে দেব। মানে 2 মানে হচ্ছে 3। এটা দেখুন 49, 49 টা 50 থেকে কিন্তু কম। 49 টা 50 থেকে কিন্তু কম। তো কম মানে যা আছে তাই থাকবে, 3 × 7। এবার 51, 51 টা 50 থেকে বেশি? হ্যাঁ, অবশ্যই বেশি স্যার। যদি বেশি হয় তাহলে কি করব? 1 প্লাস করব। তো 11 র 1 প্লাস করলাম, কত দাঁড়ালো? 12। তার মানে 3 × 7 ডিভাইডেড বাই 12। তো 3 × 7 ডিভাইডেড বাই 12 অপশন নাম্বার 2 তে রয়েছে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক আপনারা কিন্তু পরীক্ষায় গেলে দেখতে পাবেন। ঠিক আছে? ক্লিয়ার? তো এই ধরনের যদি অনেকগুলা মক টেস্ট আমরা করে নিতে পারি, অলরেডি আমাদের মক টেস্ট চলছে, যদি আমরা করে নিতে পারি তাহলে 100% গ্যারান্টি আপনারা এই সবগুলা খুব ভালো করে জিনিসগুলা বুঝতে পারবেন। তারপর দেখি 4 এবং 2/3 সমকোণের ডিগ্রির সংখ্যা 395 এর চেয়ে কত বেশি? দ্য নাম্বার অফ ডিগ্রিজ ইন 4 and 2/3 রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, প্রথমে আমরা এক এক করে করি। 4 and 2/3। আচ্ছা, 4 and 2/3 মানে কি স্যার? আমরা যে বাংলায় বলি 4 সমস্ত 3/2, এটাকে বলা হয় 4 and 2/3। 2/3 মানে 2 ডিভাইডেড বাই 3। তো এই ধরনের যখন আমরা পাবো এটা কিন্তু আমাদের দুশ্মন। মাথায় রাখবো
এটা হচ্ছে আমাদের দুশ্মন। আমাদের কি করতে হবে? এই যে সমস্তটাকে ভাঙতে হবে। ভাঙার নিয়ম কি স্যার? নিচের 3 থাকলো। এবার এটাকে আমরা ইনটু করব। ৩ 4 গুণে ১২ আর উপরেরটা প্লাস করব। তাহলে কত দাঁড়ালো? 14। ক্লিয়ার? ৩ 4 এ ১২ আর ২ 14, নিচের 3 থাকলো। এবার বলেছে 4 and 2/3 তো শেষ। এবার এটাকে আমরা 14/3 করলাম, সমস্যা শেষ। এবার বলেছে রাইট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ। তো এক সমকোণ সমান কত ডিগ্রি স্যার? এক সমকোণ সমান হচ্ছে ৯০ ডিগ্রি। তো এক সমকোণ সমান যদি ৯০ ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা ৯০ দিয়ে ইনটু করব। তো ৩ ত্রিশে ৯০, তারপর এই ১৪ × ৩০ যদি পূরণ করি তাহলে কত দাঁড়ালো? ৩ × ১৪ = ৪২, মানে কত দাঁড়ালো ভাই? ৪২০। ৩ × ১৪ = ৪২, মানে ৪২০। অর্থাৎ এই 4 and 2/3 এর রাইট অ্যাঙ্গেল যদি করি তাহলে ৪২০ দাঁড়ালো। ঠিক আছে? এবার বলেছে এই প্রাপ্ত যেটা নাম্বার পেয়েছি এটা ৩৯৫ থেকে কত বেশি? ইটস হাউ মাচ মোর দ্যান 395। তো এবার এখানে 395 থেকে যদি আমরা এই ৪২০ কে যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু বেরিয়ে যাবে। ৪২০ থেকে আমরা 395 মাইনাস করব। এখানে হচ্ছে ৫, ক্লিয়ার? এখানে হচ্ছে ৯ ২ ১১ আর এখানে ৩ থেকে ৩ গেলে 0। আনসার হচ্ছে 25। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে 20। আশা করি বুঝতে পারলেন। যদি কোনো ম্যাথস আপনারা বুঝতে না পারেন, কোনো একটা নাম্বার পার্টিকুলার, যেমন ৭ নম্বরটা বুঝতে পারলাম না বা ১০ নম্বরটা বুঝতে পারলাম না, তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনাকে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার দেখি এই ক্ষেত্রে যদি বলে, এই ধরনের যদি প্রশ্ন আসে, হাউ মেনি ওয়েজ 48 small square of 1 centimeter into 1 centimeter can be arranged so that the resulting area is 48 centimeter square। যদি এই ধরনের যদি আসে, এখানে 48 আসুক বা 56 আসুক, 36 যাই আসুক, আমরা একটা জিনিস করব যে 48 কে আমরা কতভাবে লিখতে পারি? ১ নম্বর আমরা লিখতে পারি 48 1 গুণ 48। ঠিক আছে? আবার আমরা ২ নম্বরে লিখতে পারি কি 2 into 24, 48 হচ্ছে। আবার 48 যদি করি তাহলে ৩ দিয়ে যদি করি তাহলে কি হবে ভাই? ৩ শূন্য ৪৮। আমরা ক্লিয়ার? আবার আমরা যদি করি তাহলে কত দাঁড়াবে স্যার? ৪ ১২ ৪৮। আবার যদি করি 48 তাহলে কি হবে? ৬ ৮ ৪৮। 6 into 8 = 48। আচ্ছা, আর কোনোভাবে 48 লেখা যায়? একটু ভাবুন তো। আমরা এখানে ১ ২ ৩ ৪ ৫, এই ৫টা ভাবে আমরা 48 বানালাম। আর কি কোনোভাবে 48 বানাতে পারি? না। আর কিন্তু কোনোভাবে আপনারা 48 বানাতে পারবেন না ২টা সংখ্যা পূরণ করে। ঠিক আছে? যেহেতু আর কোনোভাবে বানানো যাবে না, তার মানে কয়টা পেলাম? ১ ২ ৩ ৪ ৫ ভাবে পেলাম। সুতরাং কারেক্ট আনসার এখানে হয়ে যাবে এই ৫। ঠিক আছে? তো এই ধরনের এই অঙ্কগুলা করবেন। পরীক্ষার হলে আপনারা এখানে 48 না পেয়ে আপনারা হয়তো 36 পেতে পারেন। ঠিক আছে? ঠিক আছে ভাই? নতুবা 56 পেতে পারেন। ওই একই ফর্মুলায় আপনারা অঙ্কটা করে দেবেন। ক্লিয়ার? এবার দেখি এই প্রশ্নটা একদম বাই হাত কাকেল। কি বলেছে? হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম দ্য সাম অফ 8008, 8088 অ্যান্ড 8808, এই সবটা আমরা যোগ করব। প্রথম বলেছে সাম অফ, তার মানে এই সবটা আমরা যোগ করব। ক্লিয়ার? তো এই সবটা যোগ করলে কত হবে? ৩ ৮ ২৪, ২৪ এখানে হচ্ছে ৮, ৮ 0, ৮ আর ১ ৯, আবার ৩ ৮ ২৪। এই ২৪,৯০৪ আমরা পেলাম এই সবগুলা যোগ করে। এবার বলেছে এই সংখ্যা, এই সবগুলা যোগ থেকে, এই সবগুলা যোগফল থেকে কত বিয়োগ করলে ১৭,৮৬৩ পাওয়া যাবে? তো ভেরি সিম্পল, এখানে ১৭,৮৬৩টা আমরা কি করে নেব? এখানে এবার থেকে মাইনাস করে নেব, কারেক্ট আনসার বেরিয়ে যাবে। তো ৪ থেকে ৩ গেলে ১, ৬ ৪ ১০, এখানে ৮, ৮ থেকে ৮ গেলে ০, এখানে ২৭ ৭ ১৪, সুতরাং ৭,০৪১। ক্লিয়ার? কিচ্ছু না, এই ৩টা প্লাস করলাম, যত পেলাম এখান থেকে এখানে বলেছে ১৭,৮৬৩ পেতে হবে। তার মানে এটা মাইনাস করতে হবে। মাইনাস করলে ৭,০৪১। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার ভাই? তো দেখুন এই ধরনের এত সহজ কোয়েশ্চন আপনাদের পরীক্ষায় আসে, আপনাদের কি বলবো? একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে বলেছে কোয়েশ্চন নাম্বার 10 হচ্ছে স্টেটমেন্ট অনুযায়ী। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসে, স্টেটমেন্ট দিয়ে দেবে। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, যে সকল মৌলিক সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা স্যার, মৌলিক সংখ্যাগুলো কি কি? ২ ৩ ৫ ৭, এই ১১ ১৩ ১৭, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি থাকে? মৌলিক সংখ্যা
মৌলিক সংখ্যা এমন একটা মৌলিক সংখ্যা যেমন 5, 5কে আমরা শুধুমাত্র 5 1 গুণে 5 করতে পারবো, আর কোনোভাবে কিন্তু 5 করা যাবে না। এবার যদি বলি 6, তাহলে 6 1 গুণে 6 আবার আমরা করতে পারি 2 3 গুণে 6, ঠিক আছে? দেখুন তার উৎপাদক কিংবা ফ্যাক্টর যদি করি তো এখানে 1 2 3 4টা ফ্যাক্টর হয়ে গেছে। তার জন্য 6টা কি না মৌলিক না, 6টা মৌলিক না, 6টা প্রাইম নম্বর হতে পারে না, ঠিক আছে? 6টা মৌলিক না, 6টা হচ্ছে কি যৌগিক সংখ্যা। ক্লিয়ার? 6টা হচ্ছে যৌগিক সংখ্যা। আর যে সংখ্যার শুধুমাত্র 2টা ফ্যাক্টর থাকবে, যেমন ধরুন আমরা যদি 13 ধরি, তাহলে 1 × 13, আর আপনারা কি করতে পারবেন কোনোভাবে 13কে? আর পারবেন না। তার মানে তার 2টাই ফ্যাক্টর, তার মানে এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো এখানে বলেছে অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, তাই আমরা জানি 2 3 5 7 এইগুলো হচ্ছে কি প্রাইম নাম্বার। তো সবগুলো প্রাইম বলেছে অড নাম্বার। অড নাম্বার মানে হচ্ছে অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। আচ্ছা এখানে 2 কি বিজোড় সংখ্যা? না, 2 তো হচ্ছে জোড় সংখ্যা, তাই না? তো জোড় সংখ্যাও কিন্তু মৌলিক সংখ্যা হয়। একটাই জোড় সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা, যেটা হচ্ছে 2। তার মানে এখানে বলেছে অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, তার মানে এটা তো ভুল, এটা তো শুদ্ধ নয়। সকল প্রাইম নাম্বার কিন্তু অড নাম্বার হতে পারে না, তার কারণ এখানে 2 রয়েছে। 2টা কিন্তু প্রাইম, 2টা কিন্তু অড নাম্বার নয়, 2টা হচ্ছে ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্রাইম নাম্বার। তো তার মানে এটার অপশন নাম্বার 1টা হচ্ছে না, আমরা কাটলাম। দেয়ার ইজ অনলি 5 সিঙ্গল ডিজিট প্রাইম নাম্বার, ঠিক আছে? এখানে বলেছে এক অঙ্ক বিশিষ্ট 5টা মৌলিক সংখ্যা আছে। আচ্ছা কি কি রয়েছে দেখি আমরা। এক অঙ্ক বিশিষ্ট 2 3 5 7 9 তো হবে না। তারপর হচ্ছে আমাদের 13। আচ্ছা এক অঙ্ক বিশিষ্ট, এক অঙ্ক বিশিষ্ট এখানে 2 3 5 7 না। এক অঙ্ক বিশিষ্ট আমাদের কয়টা পেলাম মৌলিক সংখ্যা? আমরা পেলাম 4টা, কিন্তু এখানে বলেছে 5টা আছে, তার মানে এটাও তো শুদ্ধ নয়। এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টা আছে স্যার? এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা আছে আমাদের 4টা, কিন্তু এখানে বলেছি এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টা? 5টা। তার মানে এটা তো কারেক্ট অ্যান্সার আমাদের কখনো হচ্ছে না। তার মানে এটা আমরা কি করলাম? কেটে দিলাম। ক্লিয়ার? এবার আমরা দেখি দেয়ার আর ইনফিনিটলি মেনি প্রাইম নাম্বার, অর্থাৎ অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে। ইয়েস, মৌলিক সংখ্যা যেহেতু অনেক আছে, তো মৌলিক সংখ্যাও কিন্তু অনেক রয়েছে। সংখ্যার কি শেষ আছে? না। তো মৌলিক সংখ্যা শেষ থাকবে না, অসংখ্য মৌলিক সংখ্যা হতে পারে। এ প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টর। ইয়েস, মৌলিক সংখ্যার মাত্র 2টা ফ্যাক্টর হয়, যেমন আগে বলেছিলাম যে 5 1 গুণে 5, এই সংখ্যাটা নিজে একটা সংখ্যা এবং 1 একটা সংখ্যা, এই 2টা হচ্ছে কি ফ্যাক্টর কার? প্রাইম নাম্বারের। তার মানে 3 এবং 4টা হচ্ছে শুদ্ধ। তো এখানে অপশন নাম্বার 3তে দেওয়া আছে 3 and 4, তার মানে 3 and 4 হবে কারেক্ট আনসার, 1 2 কারেক্ট হবে না। ক্লিয়ার ভাই? বোঝা গেল? তো এই ধরনের স্টেটমেন্ট অনুযায়ী অঙ্কগুলো আপনাদের কিন্তু থাকবে পরীক্ষায়, এটা বাংলায় ট্রান্সলেট, এটা দেখে নেবেন। এবার এই অঙ্কটা আমরা দেখি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। যে যে ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে সব ধরন থেকে একটা একটা করে আমরা মক টেস্ট নিয়েছি। পরবর্তী মক টেস্টও আমরা এই ধরনের প্রশ্ন আমরা সাজাবো। প্রত্যেকটা টপিক থেকে টপ লেভেলের কোয়েশ্চেনগুলোকে নিয়ে আমরা পরবর্তী মক টেস্ট সাজাবো। আপনারা পেন পেপারের মাধ্যমে দিতে পারবেন যদি আপনারা আমাদের কোর্সে জয়েন হয়ে যান। সোনু হ্যাজ 5 ডজন টপি, হি গেভ 1/3 টু দিস অমৃতা। আচ্ছা এখানে বলছে 5 ডজন টপি, 5 ডজন। আচ্ছা স্যার 1 ডজন মানে কতটা স্যার? 1 ডজন মানে 12টা। তো 5 ডজন মানে কত হবে? 5 12 60টা, ঠিক আছে? তো তার মানে টোটাল তার কাছে কতটা আছে? 60টা টপি আছে, মানে নিলাম। তো 60টা টপি আছে, হ্যাঁ। তো 60টার মাঝে 1/3 সে দিয়ে দিল অমৃতাকে। তো 1/3, তো 1/3 মানে কত? আমরা কাটাকাটি করি, 3 20 60। তো 20টা কাকে দিল? এখানে হচ্ছে 20, 20 মানে কাকে দিল? অমৃতা। এখানে এটা আমরা ব্র্যাকেটে নিয়ে নিলাম। ক্লিয়ার? 2/5 অফ দিস অনিল, অনিলকে দিল 2/5। তার মানে 60-এর আমরা কি করব? 2/5 বের করব। যদি 2/5 বের করি তাহলে কত দাঁড়ালো? 5 12 60 আর 12 দুগুণে 24, ঠিক আছে? 24 দিয়ে দিল অনিলকে, আবার আমরা এ দিয়ে দিলাম, ঠিক আছে? 24টা দিয়ে দিল অনিলকে। আবার বলেছে 1/12 অফ দিস টু হামিদা, 12 ভাগের 1 অংশ দিল হামিদাকে। তার মানে 60-এর 12 ভাগের 1 অংশ আমরা দেখি কি হয়। তো 1/12, তো 5 12 60 মানে 5টা। তো 5টা কাকে দিল? হামিদাকে। ক্লিয়ার? এবার সেটা দিয়ে দিল। এবার বলেছে দ্য নাম্বার অফ স্টপিস লেফট উইথ সোনু, সোনুর কাছে আর অবশিষ্ট কয়টা আছে? তার মানে সে টোটাল কয়টা দিল? এখানে অমৃতাকে দিল 20টা,
অনিলকে দিল 24টা আর হামিদাকে দিল 5টা। টোটাল কয়টা দিল? 20 আর 24 কত হলো স্যার? 20 আর 24 হলো 44। 44 আর 5 হলো কি 49, অর্থাৎ 49 সে দিয়ে দিল। 3 জনকে সে 49টা দিয়ে দিল। তার কাছে মোট কতটা ছিল? 60টা ছিল। ঠিক আছে, 60টা ছিল, সে 49টা দিয়ে দিল, তার মানে 49 মাইনাস হবে। তো এবার অবশিষ্ট তার কাছে কয়টা আছে? অবশিষ্ট তার কাছে আছে 11টা। ক্লিয়ার স্যার? এবার তার কাছে 11টা কিন্তু তার কাছে রয়েছে। ক্লিয়ার? তো এই ধরনের যখন আমরা দেখে দেখে আস্তে আস্তে প্র্যাকটিস করব, তো প্র্যাকটিস যখন করব, আমরা যখন বুঝাচ্ছি তখন একটু সময় লাগছে। যখন আপনি জিনিসটা আপনার মধ্যে রপ্ত করে নেবেন, আপনি জিনিসটা বুঝে নেবেন, টপিকটা আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি কিন্তু একদম খুব কম সময়ের মধ্যে এই অঙ্কগুলা আপনি সমাধান করতে পারবেন। পরবর্তী অঙ্কটা দেখি। এবার দেখুন, 51 লিটার এবং 750 মিলিলিটার অফ মিল্ক ইজ ফিল্ড ইন 23 বোতল, each of the same size. The quantity of milk in 16 such বোতল is, তো একই আকারের 23টা বোতলে আমরা 51 লিটার এবং 750 মিলিলিটার দুধ আমরা ভরতে পারি। তো প্রথমে একটা জিনিস মনে রাখবেন, সবগুলোকে আমরা কি করব? স্মল ইউনিটে কনভার্ট করব। স্মল ইউনিট, এখানে দেখুন লিটার আছে, মিলিলিটার আছে, হবে না। লিটার মিলিলিটার থাকলে হবে না, সবাইকে আমাদের একটা স্মল ইউনিট, এখানে মিলিমিটার বড় না লিটার বড়, মিলিলিটার বড় না লিটার বড়, লিটার বড়, তো ছোটোটাতে কনভার্ট করব। তার মানে এখানে আমরা মিলিলিটারের সবগুলোকে কনভার্ট করব। তো 51 লিটার, 51 লিটারকে যদি আমরা মিলিলিটারে কনভার্ট করি, তো 1 লিটার সমান কত হচ্ছে? 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। ঠিক আছে, তো 1 লিটার সমান হচ্ছে 1 লিটার সমান হচ্ছে 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার। তো 51 লিটার সমান কত হবে? ভেরি সিম্পল, 51,000 মিলিলিটার। তো এটা 51 লিটার থেকে 51,000 মিলিলিটার আমরা পেলাম। আর এখানে হচ্ছে 750, তার মানে আরও 750 যোগ করে দেব। তার মানে টোটাল আমাদের কত দাঁড়ালো? 51,750 মিলিলিটার। ক্লিয়ার? তো 51,750 মিলিলিটার আমাদের দাঁড়ালো, 51,750 মিলিলিটার। এটাকে টোটাল 23টা বোতলে পূর্ণভাবে ভরা যায়। তার মানে এটাকে আমরা কি করলাম? 23 দিয়ে ভাগ করে দেই। 23 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ভাগ করলে আপনারা এটা ভাগ করে নেবেন। আমি একটু শর্টকাট ভাগ করে দিচ্ছি। এখানে 23 দুগুণা 26, আবার হচ্ছে 2, তারপর 5 23, তারপর লাস্টে 0 বেঁচে গেল। ঠিক আছে, 2250। ঠিক আছে, তো এটি যদি ভাগ করি তাহলে আবার 2250 দাঁড়াবে। ঠিক আছে, অর্থাৎ 2250টা হচ্ছে একটা বোতলে ধরে। তার মানে এখন 16টা বোতলে কত ধরবে? তো এই 2250-এর সঙ্গে আমি কি করব? 16 ইনটু করে দিলে হয়ে যাবে। কারণ একটা বোতলে যদি এতখান ধরে, তো 16টায় কত হবে? পূরণ হবে। ভেরি সিম্পল। কারণ একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তো 5টা কলমের দাম কত? 5 5 গুণে 25, মানে পূরণ করব। তো একটা বোতলে যদি 22,050 মিলিলিটার ধরে, তাহলে 16টায় কত ধরবে? তাহলে 16 দিয়ে পূরণ করব। তো যদি পূরণ করি তাহলে কত হবে? 36,000, 36,000 মিলিলিটার। তো 36,000 মিলিলিটার কিন্তু আমাদের অপশনে নাই। তো 36,000 মিলিলিটার মানে কত? 1000 মিলিলিটার 1 লিটার। তো 36,000 মিলিলিটারে 36 লিটার। ক্লিয়ার? তো এখানে কারেক্ট আনসার আমাদের কি হয়ে গেল? 36 লিটার ইজ দ্য রাইট আনসার। এই মিলি, সেন্টি, ডেসিমিটার, এই যে মেজারমেন্ট, এই প্রশ্নগুলো থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে। এবার এই প্রশ্নটা দেখি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। A distance of 1/2 সেন্টিমিটার on a map represent 200 কিলোমিটার on the ground। যে আমরা আমাদের যে স্কেল আছে, স্কেলের হাফ সেন্টিমিটার সমান, ঠিক আছে ভাই, হাফ সেন্টিমিটার সমান আমরা ধরে নিই 200 কিলোমিটার। তো আমরা 200 কিলোমিটার সমান 200 কিলোমিটার সমান আমরা ধরে নিই 1/2 সেন্টিমিটার। ক্লিয়ার? 1/2 সেন্টিমিটার। এবার 1 কিলোমিটার সমান কতখান দাঁড়াবে? 1 কিলোমিটার সমান 1/2 ডিভাইডেড বাই 200, আমরা তো ভাগ করব, তাই না? তো এখানে ভাগ করার নিয়ম কি? নিচে নাই মানে কত হচ্ছে? 1 আছে। তো নিচে যদি 1 থাকে তাহলে 1/2 ইন্টু নিচেরটা আমাদের নিচেরটা উপরে যাবে। তার মানে 1টা কোথায় যাবে? উপরে, আর 200টা কই থাকবে? নিচে থাকবে। ক্লিয়ার? আরও সিম্পল যদি আমরা করি, তাহলে 1/2 ডিভাইডেড বাই 200/1, তার মানে ভিতরেরগুলো আমরা এক জায়গায় করব। প্রথমে আমরা বাইরেরগুলো উপরে লিখে নিই।
আচ্ছা, বাইরেরগুলো আমরা উপরে লিখলাম 1 × 1, আর ভিতরেরগুলোকে আমরা নিচে লিখবো, আগে বলেছিলাম। তো 2 × 200, তার মানে 1/400 আমাদের নিচে থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আবার যদি আমি আপনাদের পুরো ডিটেলস এবার দেখি, দেখুন 200 কিলোমিটার সমান হাফ সেন্টিমিটার। ঠিক আছে, আর 1 কিলোমিটার সমান কত দাঁড়ালো? 1/2 ডিভাইডেড বাই 1/200, 200/1, ইয়েস, 200/1, তো কত দাঁড়ালো? 1/400। ক্লিয়ার? তো 200 কিলোমিটার সমান হাফ সেন্টিমিটার, তো 1 কিলোমিটার সমান 1/400 সেন্টিমিটার। এবার প্রশ্নে বলেছে 1800 কিলোমিটার, তো তার মানে 1/400 এর সঙ্গে আমরা 1800 যদি ইন্টু করি তাহলে আমরা আনসারটা বেরিয়ে যাবে। 2 শূন্য 2 শূন্য কাটলাম, 4 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে কত দাঁড়াবে? 4 দুগুণা 16, একটা পয়েন্ট লাগবে, অর্থাৎ 4 4 16, ইয়েস, 4 4 16, 4, তো 4.5 মানে 4.5, 4.5 সেন্টিমিটার। ক্লিয়ার? 4.5 সেন্টিমিটার হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 13। কোয়েশ্চন নাম্বার 14 কি বলেছে দেখি। 14 বলেছে সিমেট্রি। তো সিমেট্রি মানে কি দেখি আমরা, একটা যেমন এক্স একটা সংখ্যা, তো সিমেট্রি হচ্ছে একটা লাইন, যে লাইন সমান দুটা ভাগে ভাগ হবে। এখানে আমি এক্স এবং ওয়াই দুটা সংখ্যা নিলাম, তো এক্সকে আমি ঠিক বরাবর যদি ভাগ করি তাহলে এখানে দেখুন এটা দিয়ে ভাগ করলাম, তাহলে উপরে এই ধরনের অংশ আর নিচেও এই ধরনের অংশ দাঁড়ালো, মানে অংশটা দেখতে একই ধরনের কিনা না। আমি এক্স লিখলাম, তো মধ্যে থেকে বরাবর ভাগ করলাম, তো উপরে এই ধরনের বাঁচলো, তো উপর এই ধরনের আর নিচেও আমার এই ধরনের, তার মানে একই ধরনের ডিজাইন। তার মানে এই লাইনটা সিমেট্রি লাইন, মানে বিভক্ত করেছে। আবার যদি আমি এক্সকে যদি আমি এইভাবে কাটি, এইভাবে সোজাসুজি কাটি, তাহলে একটা লাইন কি দাঁড়াবে? এই ধরনের দাঁড়াবে, আর একটা লাইন এই ধরনের, মানে দুটাও কিন্তু দেখতে প্রায় সমান, দেখতে একদম সমান। তার মানে এখানে দুটা সিমেট্রি লাইন আছে। আর যদি আমি ওয়াই বলি, তাহলে ওয়াই বললে এখানে মধ্যে দিকে যদি কেটে দিই, তাহলে উপরের অংশটা এইরকম দেখতে হবে, নিচের অংশটা এইরকম। আচ্ছা, দুটা কি সমান ডিজাইন? না, তার মানে এটা কোনো সিমেট্রি লাইন নাই। তো এখানে বলেছে নিচের কোন অপশনের সিমেট্রি লাইন নাই। যদি আমরা এ যদি ধরি, তাহলে মধ্য দিকে যদি কাটি, এখানে দেখুন প্রায় সমান আসছে, এটা ওদিকে এটা ওদিকে, দেখতে সমান আসছে। তার মানে এর সিমেট্রি লাইন আছে। এম এরও কিন্তু সিমেট্রি আছে, এক্স এর তো আছে, কিন্তু এল এর কোনো সিমেট্রি লাইন নাই। যদি এইদিকে কাটি, মধ্যে দিকে যদি কাটি, তাহলে উপরে এই ধরনের অংশ আর নিচে ওই ধরনের, তো দুটো অংশ কি দেখতে সমান লাগছে? না ভাই, দুটা দেখতে সমান নয়। তার মানে এল এর কোনো সিমেট্রি লাইন নাই। ক্লিয়ার? এবার দেখি, আইডেন্টিফাই দ্য শেপ উইথ দ্য ফলোয়িং প্রপার্টিস। নিচের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের শনাক্ত করতে হবে। ইট হ্যাজ 4 সাইড, এটার 4টা বাহু আছে। আচ্ছা, 4টা বাহু আছে, আমরা লিখে নিলাম 4টা বাহু আছে। ঠিক আছে। ইট হ্যাজ ক্লোজ ফিগার, মানে বন্ধ আকৃতির। ঠিক আছে, বন্ধ আকৃতি আমরা করলাম, পুরো বন্ধ থাকছে। 4টা বাহু আছে এবং এটা একটা বন্ধ আকৃতি আছে। ইট হ্যাজ অপোজিট সাইড প্যারালাল অ্যান্ড ইকুয়াল, বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান। তো বিপরীত বাহুগুলো এটা সমান্তরাল হলো এবং সমান হলো। তার সমস্ত কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটার কোণ 90 ডিগ্রি মানলাম। এবার এটা কি ধরনের সাইজ হলো? রেক্টাঙ্গুল অনলি, স্কোয়ার অনলি, রেক্টাঙ্গুলার স্কোয়ার, না রম্বাস অনলি? এখানে দেখুন, যদি আমরা যদি অঙ্কন করি, এটা একটা আয়তক্ষেত্র। ক্লিয়ার? এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের কিন্তু কি আছে ভাই? 4টা বাহু আছে। ঠিক আছে? এটা একটা বদ্ধ ফিগার, আমরা বদ্ধ করলাম। প্রত্যেকটার ইকুয়াল সাইড, এই সাইড সমান, এই সাইড সমান মানলাম। প্রত্যেকটা 90 ডিগ্রি। তার মানে এটা একটা আয়তক্ষেত্র। ক্লিয়ার? এটা একটা আয়তক্ষেত্র। এই বৈশিষ্ট্য অনুযায়ী মানছে। আবার এটা আমরা অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র বা স্কয়ার। এটারও কিন্তু কি আছে দেখি, 4টা বাহু আছে, 4টে সাইড আছে, ক্লোজ ফিগার মানে বন্ধ আকৃতির আছে। তারও কিন্তু বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল। ক্লিয়ার? তার কি আছে? প্রত্যেকটা বাহু কি আছে? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এটারও কিন্তু 90 ডিগ্রি আছে, এটাও ঠিক আছে। তার মানে এটা এই ধরনের প্রপার্টিসে আমরা একটা আয়তক্ষেত্র পেতে পারি এবং একটা বর্গক্ষেত্র পেতে পারি। তো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, অর্থাৎ আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের 15টা ম্যাথ। ক্লিয়ার ভাই? তো 15টা ম্যাথ আমরা করলাম। এবার আমরা দেখব ম্যাথ প্যাডাগজি। আমরা 16 থেকে আমরা ম্যাথ প্যাডাগজি স্টার্ট করলাম। এবার দেখি, a child is not able to difference between a square and a rectangle. He puts both of them in the same category. According to Ben Hill, a theory of geometrical reasoning, at which stage is the student?
তো একটা স্টুডেন্ট কি করে, একটা শিশু বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য করতে পারে না, সে উভয়কে একই শ্রেণীতে রাখে। বেন হিলের জিওমেট্রিক তত্ত্ব অনুযায়ী এটা কোন পর্যায়? তো বেন হিলে যে তত্ত্ব দিয়েছিলেন তত্ত্বটা আমরা ডিসকাস করে নিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি বেন হিলের তত্ত্বটা দেখে নেবেন, কারণ প্রত্যেকটা পরীক্ষায় পেপার 1 এর যে ম্যাথ প্যাডাগজি থেকে বেন হিলের তত্ত্ব থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন আমরা কিন্তু 100% আমরা সবসময় দেখতে পাই। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা এই যে বেন হিলে থিওরি অফ জিওমেট্রিক্যাল রিজনিং যেটা রয়েছে, এই ক্ষেত্রে তিনি প্রথম যেটা স্টেজ দিয়েছিলেন এটা দিয়েছিলেন ভিজুয়ালাইজেশন। ক্লিয়ার? তিনি দিয়েছিলেন ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন তিনি প্রথম স্টেজ দিয়েছিলেন, যেটা ভিজুয়ালাइजेशन। অর্থাৎ এই স্টেজে শিশুরা কি করে, दिखावट के आधार पर पहचान करना, শিশুরা যা দেখে তাই বুঝে। যেমন এটা যদি সে দেখে তাহলে এটা যেভাবে দেখবে এটাকে বলবে সে এটা হচ্ছে একটা সিঙ্গাড়া। এটাকে যদি বলে সে বলবে এটাকে বলবে সে রুটি। অর্থাৎ সে যা দেখে তাই বলবে। তো এখানে কিন্তু এটা এই যে স্কয়ার এবং রেক্টেঙ্গলের মধ্যে সে পার্থক্য বুঝতে পারছে না। মানে সে আ সে কোনটা বর্গক্ষেত্র কোনটা স্কয়ার সে কিন্তু পার্থক্যটা বুঝতে পারছে না। মানে সে দেখে কিছু বুঝতে পারছে না। তো দেখেই সে যা দেখে সেটাই কিন্তু সে বলতে চাচ্ছে। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ভিজুয়ালাইজেশন বা দৃশ্যায়ন। Which one of the following sequence would be appropriate for starting the teaching in addition in the natural number? শিশুকে যখন আমরা এডিশন শেখাই তখন আমরা সিকোয়েন্সটা কি করব? এখানে দেখুন ম্যাথস শেখানোর জন্য আমরা একটা সহজ পদ্ধতি আমরা ফলো করতে পারি। যেটা একটা সূত্রর মাধ্যমে আমরা পড়তে পারি বা একটা ট্রিকের মাধ্যমে পড়তে পারি, যার নাম হচ্ছে ELPS অ্যাপ্রোচ। এটা একটা অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচের নাম হচ্ছে কি ELPS অ্যাপ্রোচ। ঠিক আছে? ELPS। তো E ফর এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্সটা সবার প্রথমে আসবে। তো গিভিং এক্সপেরিয়েন্সটা কি থাকবে? সবার প্রথমে ১ নম্বরে থাকবে। তারপর পিকচার EL ২ নম্বরে আমরা পিকচারের মাধ্যমে শিখাবো। তার মানে এখানে ৪ টা পিকচার এখানে আছে, এটা ২ নম্বরে থাকবে। আর সিম্বলটা কি থাকবে? সবার লাস্টে থাকবে। মানে এটা ৪ নম্বরে থাকবে। ক্লিয়ার? তো এখানে প্রথমে আমরা দেখি ১ নম্বরটা সবার উপরে থাকবে। তো প্রথমে ১ দিয়ে শুরু হবে, তার মানে এই ২ টা অপশন হবে না। সিম্বল সবার লাস্টে থাকবে। তার মানে যে ২ নম্বরটা সবার লাস্টে থাকছে, ২ নম্বরটা সবার লাস্টে। তো ২ নম্বর লাস্টে কিন্তু এখানে আছে। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আপনারা বুঝতে পারলেন? প্রথমেই কি থাকবে? এক্সপেরিয়েন্স। তো প্রথমেই এক্সপেরিয়েন্সটা ১ নম্বরে আছে। তারপর আমরা কি যাব? অ ELPS। ঠিক আছে? ELPS। তারপর কি? যেমন প্রথমে এক্সপেরিয়েন্স, তারপর ল্যাঙ্গুয়েজ, তারপর পিকচার, তারপর সিম্বল। তো পিকচার এখানে আছে, এটা ৩ নম্বরে আছে, এটা ৩ এ যাবে। তারপরে ৪ নম্বরটা ৩ এ থাকছে। ক্লিয়ার? সিম্বল সবার লাস্টে আছে, সিম্বল সবার লাস্টে যাবে। তো ১, ৩, ৪, ২ হবে কারেক্ট আনসার। তো ELPS, E ফর এক্সপেরিয়েন্স, P ফর L ফর ল্যাঙ্গুয়েজ, P ফর পিকচার, S ফর সিম্বল। শিশুদের প্রথমে এক্সপেরিয়েন্স দিয়ে শিখাই অভিজ্ঞতার মাধ্যমে। তারপর তাকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিখাই মৌখিকভাবে। তারপর আমরা ছবি ব্যবহার করি। আর সবার শেষে আমরা সিম্বল বা প্রতীক চিহ্ন ব্যবহার করি। এবার এনসিএফ থেকে কি প্রশ্ন আসছে আমরা দেখি। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ২০০৫, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ভিশন অফ এক্সিলেন্ট ম্যাথমেটিক্যাল এডুকেশন? এক্ষেত্রে দেখি কারেক্ট আনসার কি হবে। কোয়েশ্চন নাম্বার 18, হাই কোয়ালিটি ম্যাথমেটিক্যাল এডুকেশন ইজ ওয়ান ইজ হুইচ নো স্টুডেন্টস ফেল। আমরা উচ্চমানের গণিতিক শিক্ষা প্রদান করব যেখানে শিশুরা ব্যর্থ হয় না। এই ধরনের কোনো কথা নাই। ম্যাথমেটিক্স এডুকেশন শুড প্রোভাইড স্টুডেন্ট উইথ ভেরিয়াস ক্যারিয়ার অপশন। না, আমরা তাকে ক্যারিয়ার অপশন দিতে পারি না। হাই কোয়ালিটি আমরা দিতে পারি না। তারপর কম্পিটিটিভ এক্সাম, এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এটা কারেক্ট আনসার হবে না। কারেক্ট আনসার হচ্ছে অল স্টুডেন্টস ক্যান লার্ন ম্যাথমেটিক্স অ্যান্ড অল স্টুডেন্ট নিড টু লার্ন ম্যাথমেটিক্স। এনসিএ বলেছে যে সকল শিক্ষার্থীকে ম্যাথমেটিক্স যাতে শিখতে পারে সেই জন্য প্রচেষ্টা করতে হবে এবং সব শিশুদের ম্যাথমেটিক্স শেখাটা প্রয়োজন। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 19। 18 চলে গেল, এবার 19। A teacher asked her students to make a mathematical journey and write down situation in which they used mathematics in their daily lives. His purpose to, একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের একটি গণিতের জার্নাল তৈরি করতে এবং তাদের
দৈনন্দিন জীবনে ব্যবহার করে এবং পরিস্থিতি তাকে লিখতে বলেছিলেন। এখানে শিক্ষিকার উদ্দেশ্যটা কি ছিল? আমরা সবসময় কি করি? প্রিপেয়ার দ্য ক্লাস আপকামিং ইন্সপেকশন, না আসন্ন ইন্সপেকশনের জন্য ক্লাসটাকে রেডি করছি মোটেই না। ক্যালকুলেশন স্কিল, না ক্যালকুলেশন মানে ক্যালকুলেটর ইউজ, এটা আমরা করতে পারি না। টেস্ট স্টুডেন্ট, ডেইলি লাইফ, আমরা ছাত্রদের পরীক্ষা করি না। পরীক্ষার শব্দটা হচ্ছে কি আমাদের নেগেটিভ টার্ম। আমরা কখনো পরীক্ষা করতে পারি না ভাই। এটা হচ্ছে নেগেটিভ টার্ম। আমরা অ্যাসেসমেন্ট করতে পারি, মূল্যায়ন করতে পারি, কিন্তু পরীক্ষা করতে পারি না। তো এটা কারেক্ট আনসার হচ্ছে হেল্প স্টুডেন্টস রিলেট ক্লাসরুম ম্যাথমেটিক্স ইউজড ইন দ্য আউটসাইড ওয়ার্ল্ড। অর্থাৎ বাইরের জগতের সঙ্গে তার গণিতের সঙ্গে যেটা তুলনা, যেমন আমি তাকে এডিশন শিখালাম, সাবট্রাকশন শিখালাম, এগুলো সে দোকানে গিয়ে জিনিস কেনার সময় সে সেটা মানে বাস্তবে প্রয়োগ করতে পারছে কিনা না, এই জিনিসটা আমি এখানে দেখতে চাচ্ছি। কোয়েশ্চন নাম্বার 20, mathematics is not just arithmetic. Which of the following statement is most appropriate in the given context? গণিতটা কেবল পাটিগণিত নয়, এই কথাটা নিচের কোন কথার সঙ্গে একদম সম্পূর্ণভাবে মিলছে? আমরা দেখি কোয়েশ্চন নাম্বার 20, only patterns of geometrical shape should be taught at the primary test. আচ্ছা আপনারা বলুন তো, গণিত পর্যায়ে কি প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র জিওমেট্রিক্যাল শেপ শেখানো হয়, আর কিছু শেখানো হয় না? না, আমরা তো 1, 2, 3, 4 নাম্বার সেন্সও শিখাই, প্লেস ভ্যালু, ফেজ ভ্যালু শিখাই, এই সবগুলো তো শেখানো হয়। তার মানে কেবল এটা জিওমেট্রি শেখানো, এটা ক্যান্সেল। অ্যারিথমেটিক ইজ নট ইনহারেন্ট ইন অ্যালজেব্রা। পাটিগণিত বীজগণিতের অন্তর্নিহিত নয়। কেন নয়? পাটিগণিত নিশ্চয় বীজগণিতের একটা অন্তর্গত। জিওমেট্রি শুড বি প্রপোজড এজ এ সেপারেট সেকশন ইন দ্য ম্যাথমেটিক্স টেক্সট বুক। তো জিওমেট্রিকে গণিতে একটা আলাদা চ্যাপ্টার হিসাবে স্টেট বুকে ব্যবহার করা হচ্ছে মোটেই না। আমরা কোনো জিনিস সেপারেট করি না, একটার সঙ্গে আরেকটা কোরিলেটেড। তো 3টা অপশন কাটা গেল। আলটিমেটলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। In the mathematical curriculum, areas of mathematics such as shape, spatial understanding, measurement, data handling should be given due importance. প্রত্যেকটা জিনিসকে ম্যাথমেটিক্স কারিকুলামে কি করে দেওয়া হচ্ছে? গুরুত্ব দেওয়া হয়েছে, যার কারণে বলা হয়েছে যে ম্যাথমেটিক্স ইজ নট জাস্ট অ্যারিথমেটিক। Which of the following concept cannot be taught using Dean's block? তো ড্যান্স ব্লক হচ্ছে এক ধরনের আমাদের একটা টিএলএম। তো এই টিএলএম দ্বারা আমরা নিচের কোনটি শেখাতে পারি না? কোয়েশ্চন নাম্বার 21, নাম্বার অ্যান্ড প্লেস ভ্যালু আমরা শেখাতে পারি, এডিশন কিন্তু প্রবাবিলিটি আমরা শেখাতে পারি না ডিনস ব্লক দ্বারা। সুতরাং সম্ভাব্যতা এখানে হবে কারেক্ট আনসার। ডিনস ব্লক দিয়ে আমরা সংখ্যা এবং সাংখ্যিক মান শেখাতে পারি, এডিশন শেখাতে পারি, বিয়োগ শেখাতে পারি। তো আমাদের টিএলএম এর একটা কনসেপ্টের ক্লাস আছে, এটা আপনারা দেখে নেবেন, আমাদের অ্যাপে দেওয়া আছে। তো এই ক্লাসটা দেখলে আপনারা মানে কোন টিএলএম দিয়ে কোন কোন জিনিস শেখানো যায় এটা আপনারা পেয়ে যাবেন। যেমন ডিনস ব্লক দিয়ে কী কী জিনিস শেখানো যায় এখানে বলেছি যে নাম্বার সেন্স, প্লেস ভ্যালু, ফেজ ভ্যালু, এডিশন, সাবট্রাকশন এগুলো দেওয়া আছে, কিন্তু প্রবাবিলিটি ডিনস ব্লকের আন্ডারে দেওয়া নাই। তো তার মানে যেটা দেওয়া নেই এটা হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চন নাম্বার 22 কি বলেছে দেখি। When a student was asked to write 6065 as a number, he wrote it as 665. তাকে বলা হলো যে তুমি 6065 লেখো। তার মানে সে এই ধরনের 665 লিখে দিয়ে দিল। তো তার কিসের ধারণা নাই? কোয়েশ্চন নাম্বার 22, দ্য স্টুডেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড নাম্বার। সে তো নাম্বার জানে না, হলে তো 605 কি করে লিখলো? দ্য স্টুডেন্ট ডাজ নট আন্ডারস্ট্যান্ড কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার। না, এখানে মূল সংখ্যা ক্রমিক সংখ্যা না বুঝলে সে কি করে লিখবে? দিট ইজ এন অপারেশনাল এরর। দ্য স্টুডেন্ট হ্যাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য প্লেস ভ্যালু। ইয়েস, এক্ষেত্রে অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার, কারণ সে প্লেস ভ্যালু সম্বন্ধে জানা নাই, তার স্থানীয় মান সম্বন্ধে জানা নাই যে হাজার, একক, দশক, শতক, হাজার। তো এখানে হাজার হবে, এককের গড়ে 5 হবে, দশকের গড়ে 6 হবে এবং এখানে জিরোটা থেকে যাবে। এভাবে আমরা 6065 লিখবো। এটা কিন্তু তার এই যে তার প্লেস ভ্যালু সম্বন্ধে তার কিন্তু জানা নাই। তার মানে সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। তো এইগুলা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। ক্লিয়ার ভাই? তো সাম স্টুডেন্টস হ্যাভ কনফিউশন অ্যাবাউট দ্য টার্মস কোশিয়েন্ট অ্যান্ড রিমাইন্ডার। ভাজ্যক এবং ভাগফল বা ভাগফল এবং অবশিষ্ট। ইয়েস, কোশিয়েন্ট এন্ড রিমাইন্ডার। ইয়েস, ভাগফল এবং অবশিষ্ট শব্দগুলির সম্বন্ধে বিভ্রান্তি রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে এই বিভ্রান্তি দূর করার জন্য নিম্নলিখিত কোন কৌশলটা আমরা
দিতে পারি। কোয়েশ্চন নাম্বার 23, টিচার ডিসপ্লে এ নাম্বার অফ ডিভিশন অফ প্রবলেম অন দ্য ব্ল্যাকবোর্ড। আমি আগেই বলেছিলাম ক্লাসে, তো যখনই আপনারা ব্ল্যাকবোর্ডে কিছু দেখবেন, ব্ল্যাকবোর্ড হিন্দিতে লেখা থাকবে সাম পাঠ পার, তো যখনই আপনারা ব্ল্যাকবোর্ড দেখবেন সঙ্গে সঙ্গে একটাকে কেটে দেবেন। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড হচ্ছে একটা নেগেটিভ টার্ম। স্টুডেন্ট আর গিভেন এ ওয়ার্কশিট অ্যান্ড আস্ক টু প্র্যাকটিস ইট। আমরা ছাত্রকে অতিরিক্ত অনুশীলন দিতে পারি না, প্র্যাকটিস এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে ভাই? রাইট দ্য ডেফিনেশন অফ কোশ্চেন্ট অ্যান্ড রিমাইন্ডার অ্যাটলিস্ট 20 টাইম। তো 20 বার তুমি ভাগফল এবং ভাগশেষের সংজ্ঞা লেখো। আরে ভাই 20 বার না 50 বার লেখলে সেই জিনিসটা যদি না বুঝে তাহলে সেই 100 বার লিখে কী লাভ হবে? তো অপশন নাম্বার 3টা কাটা গেল। তো আলটিমেটলি অপশন নাম্বার সি রাইট আনসার। কনক্রিট অবজেক্ট মোস্ট পজিটিভ ওয়ার্ড। আমরা কি করতে পারি ভাই? ছাত্রদের কনক্রিট অবজেক্ট দিয়ে আমরা বুঝাতে পারি। অ্যান্ড আস্ক স্টুডেন্টস টু মেক ডিফারেন্ট টাইপস অফ গ্রুপ অ্যান্ড অবজার্ভ দ্য নাম্বার অফ গ্রুপ অবজেক্ট আউটসাইড দ্য গ্রুপ। ইয়েস, তো নির্দিষ্ট বস্তু ব্যবহার করে তাকে আমরা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করাতে পারি। বস্তুর সংখ্যা, দলের সংখ্যা, দলের বাইরের সংখ্যা তাকে আমরা শেখাতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ সামেটিভ অ্যাসেসমেন্ট। দেখুন অ্যাসেসমেন্ট থেকেও কিন্তু প্রশ্ন আমাদের ম্যাথ প্যাডাগজিতে আসে। বারবার বলি যে ম্যাথ প্যাডাগজিতে কিন্তু আপনারা অ্যাসেসমেন্ট টপিক থেকে আপনারা সিডিপিতেও পাবেন, বাংলাতেও পাবেন, ইংলিশেও পাবেন, ম্যাথসেও পাবেন, সোশ্যাল সায়েন্সও পাবেন, ইবিএসও পাবেন। এই টপিক থেকে প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা সাবজেক্টে আপনাদের প্রশ্ন আসছে। তো সামেটিভ অ্যাসেসমেন্ট সম্বন্ধে বলেছে নিচের কোনটা সত্য নয়? ইট ইজ এ টার্ম অ্যান্ড এক্সামিনেশন। ভেরি গুড। এটা হচ্ছে একদম একটা এন্ড অফ দ্য কোর্সে যে আমরা পরীক্ষাটা নেই বা টেস্ট নেই, এটা হয়, এটা আমরা মানলাম সত্য। ইট ইজ ইউজড ফর গ্রেডিং, প্রমোশন এন্ড প্লেসমেন্ট। ইয়েস, আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে প্রমোশন দেওয়ার জন্য আমরা কি করি? এই সামেটিভ অ্যাসেসমেন্টটা ইউজ করি। ইট ইজ এ প্রোডাকশন অপটিমাইজেশন এন্ড নট প্রসেস অপটিমাইজেশন। এটি উৎপাদিত, এটাও ঠিক আছে, কিন্তু ইট ফোকাসেস অন ডায়াগনস্টিক দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ। না, এটা শক্তি এবং দুর্বলতা নির্ণয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে না। তো এই যে এটা তার কোথায় দুর্বলতাগুলা দেখতে গেলে এবং কোথায় তার একটু মজবুত রয়েছে এটা দেখতে গেলে আমাদেরকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করতে হবে, সামেটিভ অ্যাসেসমেন্ট করলে হবে না। তো সামেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং, আর ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে বলা হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এটা মাথায় রাখবেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মোস্ট ডিজাইরেবল ফিচার অফ ম্যাথমেটিক্স টিচিং? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গণিত শিক্ষার সবচেয়ে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য? গণিত শিক্ষার ক্লাসের সবচেয়ে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য কোনটি? কোয়েশ্চন নাম্বার 25। ডিসপ্লে দ্য অ্যালগোরিদম ইন দ্য ক্লাস, ইনস্ট্রাক্ট স্টুডেন্ট টু মেমোরাইজ। এটাই দেখুন, মেমোরাইজ বা মুখস্থ করা, এটা কিন্তু মোস্ট নেগেটিভ ওয়ার্ড, আমরা বারবার বলে থাকি। Formulate meaningful and challenging question, then pose the student. Instruct students. Question number 25. Yes, instruct student না, ছাত্রদের আমরা ইনস্ট্রাক্ট করতে পারি না, টেক্সট বুক ফলো আমরা করতে বলতে পারি না। Ask students to solve the problem on the blackboard. না, ব্ল্যাকবোর্ডে শিক্ষার্থীদের সমাধান। ব্ল্যাকবোর্ড হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা ব্ল্যাকবোর্ড এই ক্ষেত্রে কারেক্ট আনসার হতেই পারে না। এখানে ব্ল্যাকবোর্ড ছিল, ছুটে গেছে, যাই হোক, ব্ল্যাকবোর্ড এটা হবে না। এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার 2। ফর্মুলেট মিনিংফুল অ্যান্ড চ্যালেঞ্জিং কোয়েশ্চন অ্যান্ড পোজ দেম টু স্টুডেন্ট। অর্থপূর্ণ এবং চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে উপস্থাপন করতে হবে যাতে তারা জিনিসটা ভালো করে বুঝতে পারে এবং আমি তাকে খুব ভালো করে বুঝাতে পারি। কোয়েশ্চন নাম্বার 26। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ ম্যাথমেটিক্স? তো নেচার অফ ম্যাথমেটিক্স সম্বন্ধে নিচের কোনটা সত্য? কোয়েশ্চন নাম্বার 26। ম্যাথমেটিক্স হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। দেখুন, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা ভাষা আছে, ক্লিয়ার না? গণিতেরও কিন্তু একটা ভাষা আছে, এটা বলতে পারি। অনলি ম্যাথমেটিক্যাল প্রবলেম হ্যাজ অনলি ওয়ান সলিউশন। প্রত্যেকটা ম্যাথমেটিক্স সমাধানের একটা সমাধান থাকে না, এটা আমরা বলতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিংয়ে চলে আসে। আমরা সবসময় ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে চিন্তা করতে হয়, সুতরাং অপশন নাম্বার বিটা ক্যান্সেল। ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আর অ্যাবস্ট্রাক্ট, এটা আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্স যেটা কনসেপ্ট থাকে এটা অ্যাবস্ট্রাক্ট থাকে, যেটাকে আমরা ধরতে পারি না বা ছুঁতে পারি না, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে এ এবং সি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, ভিজুয়ালাইজেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন আর দ্য ইম্পর্টেন্ট প্রসেসেস টু বি এনশিওর্ড ইন টিচিং এট দ্য প্রাইমারি স্টেজ।
প্রাথমিক পর্যায়ে শিক্ষাদানের দৃশ্যায়ন এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কারণ কি? These have implication for teaching algebra and geometry for higher mathematics. These are only, যেখানে only থাকবে সেটা আমরা কেটে দেব। এই দুটো অপশনে only আছে, আমরা only কিংবা শুধুমাত্র কেবলমাত্র এই শব্দগুলো যেখানে থাকবে এটা আমরা কেটে দেব, ঠিক আছে? একমাত্র উপায়, এখানেও একটা একমাত্র ছিল, ছুটে গেছে, তো এটাও আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। দে মেক দ্য টিচার জব ইজিয়ার, শিক্ষকের কাজ সহজ করে না, শিক্ষকের কাজ সহজ এবং কঠিন করার কোনো কথা আসে না। তো তিনটা অপশন এলিমিনেট, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এট দ্য প্রাইমারি স্টেজ বা প্রাইমারি লেভেল, দ্য ম্যাথমেটিক্স টেক্সট বুক মাস্ট নেসেসারিলি প্রোভাইড দ্য ফলোয়িং অপরচুনিটিস। প্রাথমিক স্তরে গণিত পাঠ্যপুস্তকে অবশ্যই নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করতে হবে। কি করতে হবে? কোয়েশ্চন নাম্বার 28 আমরা দেখি। ইন্টিগ্রেশন অফ সেভারাল কমপ্লেক্স কনসেপ্ট ইন ওয়ান কোয়েশ্চন। তো কোয়েশ্চন নাম্বার 28 আমরা এবার দেখব। কি বলেছিলাম? গণিত পাঠ্যপুস্তকে অবশ্যই কি করে সুযোগ করতে হবে। ইন্টিগ্রেশন অফ সেভারাল কমপ্লেক্স কনসেপ্ট, কমপ্লেক্স মানে কি? জটিল সমস্যা না ভাই। আমরা ছাত্রদের যদি জটিল সমস্যা দিয়ে দিই পাঠ্যপুস্তক প্রাথমিক স্তরে, তাহলে তারা প্রথমেই ভয় পেয়ে যাবে, কাজ হবে না। প্রোভাইডিং এ লার্জ নাম্বার অফ কোয়েশ্চন ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য অনেক প্রশ্ন না, এটা দেওয়া যাবে না। প্র্যাকটিসিং ফর্মাল অ্যালগরিদম বেশি অনুষ্ঠিত করা যাবে না। কথাটা হচ্ছে কনটেক্সচুয়াল, এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। তাকে কি করতে হবে? গণিতে প্রাসঙ্গিক সমস্যা দিতে প্রদান করতে হবে। প্রসঙ্গক্রমে যেটা সমস্যা আছে এই সমস্যাটা তাকে আমরা প্রদান করতে পারি। প্রোভাইডিং কনটেক্সচুয়াল প্রবলেম ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ এই সমস্যাটা তাকে কি করতে হবে? এই প্রসঙ্গক্রমের সমস্যাটা তাকে সমাধান করতে হবে। এই ধরনের সিস্টেম যেহেতু পাঠ্যপুস্তকে থাকে, এটার প্রতি আমাদের চিন্তাভাবনা থাকতে হবে। কোয়েশ্চন নাম্বার 29 আমরা প্রায় শেষের পথে চলে আসছি, দেখে নিন 29। এখানে এই প্রশ্নটা, এ চাইল্ড সলভ এডিশন অ্যান্ড সাবস্টিটিউশন প্রবলেম ইন দ্য ফলোয়িং ম্যানার। ছাত্রটা এইভাবে করলো যে 6 - 3 = 4, 6 + 4 = 10, 2 + 7 = 9, 9 - 7 = 3. In the above situation, the child applying which of the following concept incorrectly? এখানেতে কোন কনসেপ্টটা তার ভুল হয়েছে? শিশুটি নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি ভুলভাবে প্রয়োগ করেছে? একটা জিনিস দেখি, এখানে দেখুন এই যে মাইনাস করেছে, মাইনাসটা কিন্তু তার ভুল হয়েছে, কিন্তু প্লাস যেটা করেছে সেটা তার কি হয়েছে? কারেক্ট হয়েছে। মাইনাস যেটা করেছে সেটা তার ভুল হয়েছে। এবার এদিকে সে যাচ্ছে, প্লাস করা মানে কি? এদিকে অগ্রসর হওয়া, বেড়ে যাওয়া, এটা কিন্তু তার কারেক্ট হচ্ছে। মাইনাস করা মানে কি? ব্যাক করা। মাইনাস করা মানে কি? ব্যাক করা। ক্লিয়ার না? মাইনাস করা মানে ব্যাক করা, মানে পিছনে আসা। তো সে কি করতে পারছে না? পিছনে আসতে পারছে না বা ব্যাক করতে পারছে না। তো এখানে তার ব্যাকের যেটা কনসেপ্ট বা পিছনে ফেরার যেটা কনসেপ্ট, এটা কিন্তু তার ভুল হয়েছে। তার মানে যে ব্যাকওয়ার্ড কাউন্টিং বা পশ্চাৎগামী গণনা, এটা কিন্তু তার এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কি? কারেক্ট আনসার। কারণ সে প্লাস তো করতে পারছে, এডিশন, কোনো সমস্যা নাই। এই যে 6 + 4 করছে 10, 2 + 9 করছে 10, এটা ঠিক আছে, কিন্তু সে আগে যেতে পারছে, কিন্তু সে ব্যাক গিয়ার লাগাতে পারছে না, গাড়ির ব্যাক গিয়ার সে পারছে না। তার মানে এখানে যার জন্য এই বিয়োগটা ভুল হচ্ছে, আবার এই বিয়োগটাও তার ভুল হচ্ছে। ক্লিয়ার? তো কারেক্ট আনসার পশ্চাৎগামী গণনা বা ব্যাকওয়ার্ড। আজকের আমাদের সর্বশেষ প্রশ্ন। এবং আরেকটা কথা বলে রাখি, যে এই ধরনের যে মক টেস্ট আমাদের হচ্ছে, তো এই মক টেস্ট আপনারা পেন পেপারেও দিতে পারেন, ঠিক আছে? পেন পেপারে মক টেস্টের আমাদের ব্যবস্থা আছে প্রত্যেকটা সাবজেক্টের। তার জন্য আপনাদের সহজগুরু অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, এবং আমাদের পেপার 1 এর যে কোর্স আছে, পেপার 1 এর কোর্সে আপনারা জয়েন হয়ে যাবেন। তাহলে শুধু ম্যাথমেটিক্স নয়, প্রত্যেকটা সাবজেক্টের আপনার এই ধরনের মক টেস্টগুলো আপনারা পেন পেপারে দিতে পারবেন। ক্লিয়ার ভাই? পেন পেপারে মক টেস্ট দিতে পারবেন। প্রত্যেকটা ক্লাস রয়েছে, প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে পাবেন। এই ধরনের সবগুলা ক্লাস হবে, ক্লাসের নোটস, পিডিএফ নোটস আপনারা সবগুলা পেয়ে যাবেন। এই ধরনের মক টেস্ট পাবেন, কিছুটা প্র্যাকটিস সেট আপনারা পেয়ে যাবেন, যাতে করে আপনাদের আপকামিং পরীক্ষায় যথেষ্ট হেল্প হয়। ক্লিয়ার? এরপরে দেখি আমরা, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার। দেখুন আগের মতো আমরা চলে আসছি। এই প্রশ্নটা আমরা আগে একবার করেছিলাম সম্ভবত। ইয়েস, সকল মৌলিক সংখ্যাই বিজোড় সংখ্যা। অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার, এটা তো এখানে অল প্রাইম নাম্বারস আর অড নাম্বার না, সকল মৌলিক সংখ্যা আমাদের অড নাম্বার হয় না, কারণ 2 আছে।
দেয়ার আর অনলি 5 মৌলিক সংখ্যা না, এখানে 4 মৌলিক সংখ্যা আমরা বলেছিলাম। অসীমভাবে মৌলিক সংখ্যা থাকতে পারে। 3-4 হচ্ছে রাইট অ্যান্সার। তো 3-4 এখানে অপশন নাম্বার গ বা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। তো কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। প্রাইম নাম্বারে 2টা ফ্যাক্টর থাকে। অনেকগুলো এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, আগে একবার ছিল, লক্ষ্য করিনি, যাই হোক। তো এই ধরনের প্রশ্ন আপনাদের পেয়ে যাবেন আমাদের অ্যাপে, ঠিক আছে ভাই? সঙ্গে কিন্তু তার এই দেখুন আনসার কিগুলোও কিন্তু রয়েছে, আপনারা এখান থেকে আপনারা পড়তে পারবেন। ক্লিয়ার? বা পেন পেপার মক টেস্ট এর ব্যবস্থা আমরা নতুন চালু করেছি। এই সুযোগ সুবিধা আপনি আজকেই উপলব্ধ করতে হলে আপনি এক্ষুনি কিন্তু আমাদের কোর্সে এনরোল হয়ে যান এবং প্রত্যেকটা ক্লাস এ ধরনের দেওয়া আছে টপিক ওয়াইজ, আপনারা অবশ্যই দেখতে থাকুন। আর বিশেষ বিস্তারিত কিছু জানতে গেলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসছি। জয় হিন্দ।